স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশা। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। প্রাথমিকভাবে কিছু রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দুই দেশের ডিজি পর্যায়ের বৈঠক। বিশেষ গাড়িতে জেলায় জেলায় পৌঁছেছে করোনার টিকা, সংরক্ষণ ও প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন স্বাস্থ্য বিভাগে। দেশে হার্ড ইমিউনিটি গড়তে টিকা নিতে হবে 70 থেকে 80% মানুষকে। অন্তত 1 বছর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। রাজধানীতে আন্তজেলার 550 বাসের অবৈধ চলাচলে সৃষ্টি হচ্ছে যানজট। শিগগিরই শুরু হবে অভিযান, বলছে পুলিশ। এবং প্রতারণা করে 20 বছর বয়সেই কোটিপতি ভোলার দীপু ইউটিউব দেখে নিয়েছেন কৌশল, অবশেষে ডিবির হাতে গ্রেপ্তার। শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। প্রাথমিকভাবে কিছু সংখ্যক রোহিঙ্গা মিয়ানমার নিতে রাজি হয়েছে বলেও জানান তিনি। সকালে ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ 8,30,000 রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছে। সেখান থেকে কিছু সংখ্যক রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে তারা। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান মন্ত্রী। এদিকে সংসদ সদস্য পাপুলের কুয়েতে সাজার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার কিছু জানে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কুয়েত সরকার পাপুলের বিষয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিষয়টি নিশ্চিত হতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে পাপুলের এই সাজা বাংলাদেশের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন। যে রোহিঙ্গাগুলো আছে তাদের জীবনমানের আরও উন্নয়ন, এইসব তা আমরা ওনাদের প্রায়ই বলি যে আপনারা বরং যেখানে তারা আসলে তাদের সুন্দর ভবিষ্যৎ হবে সেই রাখাইন স্টেটে, ওখানে গিয়ে কাজ করেন। রোহিঙ্গার সমস্যা শুধু আমাদের না, এইটা সকল জাতির, এবং আপনি এইভাবে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেবার জন্য আশা করি এই নববর্ষে আমরা আশা করি যে এই 2021-এ এই যে এই দুর্গতি মানুষের জানি লাঘব হয়। এইটাও কার্যতালিকা অনুযায়ী এমপি পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের রুলে শুনানি করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। দ্রুত শুনানির জন্য করা আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চের কার্যতালিকায় রুল শুনানির জন্য রয়েছে। এর আগে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া। রিটের শুনানি নিয়ে শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এদিকে অর্থ পাচার ও মানব পাচারের অপরাধে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। দেশের বেশ কিছু জেলায় আজও পৌঁছেছে করোনার ভ্যাকসিন। শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ গাড়িতে করে ভ্যাকসিনগুলো নিয়ে যাওয়া হয়। এসব টিকা সংরক্ষণ ও প্রয়োগের জন্য জেলা পর্যায়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি টিকাদানকারীদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ। চট্টগ্রামে রোববার সকাল 7টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ গাড়িতে করে 4,56,000 করোনা ভ্যাকসিনের প্রথম চালানটি পৌঁছে। পরে ভ্যাকসিনের 38টি কার্টন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে কেন্দ্রীয় টিকা সংরক্ষণাগারে নেওয়া হয়। পরবর্তীতে চট্টগ্রামের 14 উপজেলা ও সিটি কর্পোরেশনের নির্ধারিত টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনগুলো সরবরাহ করা হবে। ভ্যাকসিনকুর প্রিজার্ভ ভ্যানে করে রংপুরে 17টি কার্টুনে নেওয়া হয় 2,40,000 ডোজ ভ্যাকসিন। প্রথম দফায় এই টিকা গ্রহণে প্রাধান্য দেয়া হবে মুক্তিযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের। এখানে আমাদের টেম্পারেচার মেনটেন করা হবে এবং এটা সম্ভবত আগামী 7 তারিখ থেকে ভ্যাকসিনেশন শুরু হবে। এই 7 তারিখে ভ্যাকসিনেশন করার জন্য আমার 60টি উপজেলায় 60টি বুথ থাকবে।
ফেনীতে প্রথম ধাপে 48,000 ডোজ ভ্যাকসিন সিভিল সার্জন মীর মোশাররফ হোসেনের কাছে হস্তান্তর করে বেক্সিমকো গ্রুপ। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে 6 জন করে 18টি টিম। জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে এবং 7 তারিখের আগেই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে। সুনামগঞ্জে পৌঁছানোর পর 84,000 ভ্যাকসিন রাখা হয়েছে জেলা ইপিআই এর স্টোর রুমে। শ্রেণীভেদ না করে করোনার টিকা সব মানুষকে দেওয়ার দাবি স্থানীয়দের। বিশেষ করে যদি হাওড় অঞ্চলে গরিব কৃষক দিনমজুর পরিবারে এই ভ্যাকসিনটা দেওয়া হয় এবং সুষ্ঠুভাবে। কুমিল্লায় টিকা পৌঁছেছে 2,88,000 ডোজ। সিভিল সার্জন কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি কর্পোরেশন এবং 17টি উপজেলা হাসপাতাল কেন্দ্র থেকে এসব টিকা দেয়া হবে। এছাড়া খুলনা, সিলেট, নোয়াখালী, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে করোনার ভ্যাকসিন। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন, সেখানে যে করোনা ভ্যাকসিন পৌঁছেছে সেই বিষয়ে বিস্তারিত জানবো, কিভাবে টিকাগুলো দেয়া হবে, প্রত্যন্ত এলাকায় কিভাবে পৌঁছানো হবে, পুরো ব্যবস্থা নিয়ে জানবো তার কাছ থেকে। শুরুতেই খুলনায় যায় শামীমুজ্জামান রয়েছেন। শামীম, খুলনায় এখন পর্যন্ত কত সংখ্যক ভ্যাকসিন পৌঁছেছে একটু জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে, জেলার বাইরে যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বা অন্যান্য যেই সরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে কিভাবে কি করে নেওয়া হচ্ছে, টেম্পারেচার মেনটেন করা হবে কিভাবে, সব মিলে একটু বিস্তারিত জানতে চাই। আজ 12টার খুলনাতে করোনা পৌঁছেছে। প্রাথমিকভাবে আজ 16,800 অর্থাৎ 1,68,000 ডোজ এসে পৌঁছেছে। এই ভ্যাকসিনগুলো কিন্তু প্রাথমিকভাবে রাখা হয়েছে খুলনার শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক যেখানে আছে। এখানে কিন্তু আসলে যেভাবে রাখার কথা রয়েছে, যেভাবে রাখার নিয়ম রয়েছে সেটা সেইভাবেই কিন্তু আসলে ফ্রিজিং করে রাখা হয়েছে আজ এখানে। এবং এখান থেকে কিন্তু আসলে খুলনা যে নর্থ উপজেলা আছে সেই উপজেলা থেকেই পাঠানো হবে। ইতিমধ্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলো ভ্যাকসিন রাখার জন্য প্রস্তুত করা হয়েছে। আমাদেরকে সিভিল সার্জন যেটা জানিয়েছেন যে খুলনা যে নর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সব প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে যাতে ভ্যাকসিন রাখার যেভাবে নিয়ম আছে সেই নিয়ম মেনে রাখা হবে সেভাবেই ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো প্রস্তুত করা হয়েছে। আরেকটা বিষয় কিন্তু ইতিমধ্যে খুলনাতে যাদেরকে আসলে প্রাথমিকভাবে বা প্রথম পর্যায়ে যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে সেই তালিকা কিন্তু আসলে প্রস্তুত করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়নি, হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যেই তালিকাটা প্রস্তুত করা হবে। এর পাশাপাশি যারা টিকা দেবেন অর্থাৎ মানুষের শরীরে যারা ভ্যাকসিনটা প্রয়োগ করবেন সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই 26টি কমিটি করা হয়েছে। প্রত্যেকটা কমিটিতে 6 জন করে রয়েছেন, 2 জন নার্স সহ 4 জন ভলেন্টিয়ার। তাদেরকে আজ থেকে প্রশিক্ষণ দেওয়ার একটা সিদ্ধান্ত রয়েছে এবং আজ থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরেই যাতে কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন যে অ্যাপের মাধ্যমে করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে হবে, সেই সুরক্ষা অ্যাপ আগামী 4 তারিখ থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে, তারপরে 7 তারিখ থেকে সারা দেশেই শুরু হয়ে যাবে। জানতে চাই খুলনাতে প্রাথমিকভাবে কোন কোন হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে? খুলনাতে কিন্তু আসলে এখনো পর্যন্ত আসলে স্থান চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে যেটা আমাদের স্বাস্থ্য বিভাগ যেটা জানাচ্ছেন যে খুলনা সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা আবু নাসের হাসপাতাল, পুলিশ লাইন হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে প্রাথমিকভাবে এইসব স্থানে আসলে টিকা দেওয়া হবে বলে আসলে স্থান নির্ধারণ করা হয়েছে। এরপরেও কিন্তু 2-1 দিনের মধ্যে আসলে চূড়ান্তভাবে তালিকা নির্ধারণ করবে যে কোন কোন স্থানে দেওয়া হবে। এবং তারা যেটা বলছেন আসলে যেসব স্থানে আসলে ভ্যাকসিনটা দেওয়া হোক না কেন সেই স্থান যাতে লোকজন যাতে আসলে সহজে যেতে পারে এবং লোকজনের যাতায়াতে যাতে আসলে কোনো সমস্যা নয় এবং জনবহুল এলাকাগুলো কিন্তু আসলে তারা বেছে নিচ্ছেন, কেননা আসলে দুর্গম অঞ্চলে যদি টিকা দেওয়ার স্থান নির্ধারণ করে সেই অঞ্চলে কিন্তু আসলে লোকজনের যাতায়াতের সমস্যা হবে। তারা যেটা বলছেন যে আসলে স্থান নির্ধারণের ক্ষেত্রে তারা অনেকগুলোই বিষয় বিবেচনা রাখছেন, যে প্রথমত আসলে যোগাযোগ ব্যবস্থাটা সে জায়গায় কেমন এবং সেই এলাকায় আসলে সহজে যাতে মানুষজন যেতে পারে সেই বিষয়গুলো আসলে তারা মাথায় রেখেই কিন্তু স্থান চূড়ান্ত করছেন। তবে যেহেতু স্থান এখনো পর্যন্ত আজকে পর্যন্ত চূড়ান্ত হয়নি বা আগামীকালকের মধ্যে স্থান চূড়ান্ত হবে বলে কিন্তু আমাদেরকে সিভিল সার্জনের দপ্তর এবং কেসিসি থেকে খুলনা সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে।
শামীম থাকুন, আপনি আমাদের সাথে এবার একটু সিলেটের খবর নিয়ে আসি। সহকর্মী মাধব কর্মকার রয়েছেন সেখান থেকে। মাধব, আমরা দেখতে পাচ্ছি একেবারে আপনার পিছনে ফিরে যাওয়ার ভ্যান কিন্তু রয়েছে। এখন পর্যন্ত কতগুলো টিকা সেখানে গেল সেই খবর জানবো। একই সাথে সিলেটের 7 তারিখ থেকে যখন সারা দেশে টিকা দেওয়া শুরু হবে, প্রথম দিকে কারা পাবেন? আলাদা করে এরকম তালিকা করা হচ্ছে নাকি সবাই একসাথে নিতে পারবেন 7 তারিখ থেকে? প্রথমে জানাতে চাই, সিলেটে আপনারা যে ফ্রিজার ভ্যানটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের যে ফ্রিজার ভ্যান, এই ফ্রিজার ভ্যানেই করে কিন্তু 25 কার্টুন এই যে ডোজ সেগুলো আনা হয়েছে, যার 7 কার্টুন সকালবেলা সুনামগঞ্জে পৌঁছানোর পর বেলা 12:30 নাগাদ সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে 19 কার্টুন এই কোভিড ভ্যাকসিন নিয়ে এখানে উপস্থিত হন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের যে কর্মকর্তা রয়েছেন তারা। এবং তারপরে তো মূলত সেই দুপুরবেলাতেই এই সিভিল সার্জন কার্যালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে এই ডোজগুলো হস্তান্তর করেন। এবং এই 19 কার্টুনের মধ্যে মোট ডোজের পরিমাণ হচ্ছে 2,28,000 ডোজ। এবং এই 2,28,000 ডোজ কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় যে ইপিআই সংরক্ষণ কেন্দ্র রয়েছে সেই সংরক্ষণ কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই সংরক্ষণ করা হয়েছে। এবং সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে জেলার প্রত্যেকটি উপজেলায় কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে ইপিআই সংরক্ষণ কেন্দ্র রয়েছে, সেগুলোতে নির্দিষ্ট সময়েই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকেই মূলত এই ভ্যাকসিনটি একদম সর্বত্র সিলেট জেলার সর্বত্র পৌঁছে যাবে। সেক্ষেত্রে 153টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে সিলেট জেলায়, তার মধ্যে 25টি কেন্দ্র সিলেট সিটি কর্পোরেশনের সেই টিকা কেন্দ্রগুলো থেকেই মূলত এই ভ্যাকসিনগুলো প্রদান করা হবে। সেদিক থেকে বলতে গেলে এখন পর্যন্ত আজকে 72 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আগামী 3 এবং 4 তারিখে বাকি যে যত জনস্বাস্থ্যকর্মী রয়েছেন টিকাদানের ক্ষেত্রে নিযুক্ত থাকবেন তাদের প্রত্যেককে তাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া হবে। এবং আপনি যেটি জানতে চাচ্ছিলেন সেটি হচ্ছে কি ধরনের ক্যাটাগরিতে বা কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মী সহ যারা আসলে এই কোভিডের সম্মুখ যোদ্ধা ছিলেন, এ ধরনের 12টি ক্যাটাগরি নির্দিষ্ট করা হয়েছে। 12টি ক্যাটাগরির মাধ্যমে কিন্তু প্রথমে এই টিকাদান কর্মসূচি শুরু করা হবে আগামী 7 তারিখ থেকে। তার পরবর্তীতে পর্যায়ক্রমে কিন্তু 3টি ভাগে এই টিকাদান কর্মসূচি চলবে বলে আমাদেরকে জানিয়েছেন সিলেট জেলা সিভিল সার্জন। এখানকার সার্বিক ব্যবস্থাপনার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সারা দেশে 7 ফেব্রুয়ারি শুরু হবে একযোগে টিকাদান। এরই মধ্যে শেষ সব ধরনের প্রস্তুতি। সরকারি হাসপাতালে প্রস্তুত 662টি টিকা কেন্দ্র। টিকা প্রয়োগে থাকছে প্রায় 7,000 প্রশিক্ষিত টিম। সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে এ পর্যন্ত আবেদন জমা পড়েছে 11,000। বিশ্বের 54তম দেশ হিসেবে টিকা কর্মসূচির উদ্বোধন হয়েছে বাংলাদেশে। পরীক্ষামূলক টিকা কর্মসূচিও শেষ। সব মিলিয়ে এ পর্যন্ত টিকা পেয়েছেন 567 জন। সারা দেশে টিকা দেয়া শুরু হবে 7 ফেব্রুয়ারি। এরই মধ্যে 36 জেলায় পৌঁছে গেছে করোনা ভ্যাকসিন। শুধু সরকারি হাসপাতালেই বসছে টিকা কেন্দ্র। ঢাকায় কেন্দ্রের সংখ্যা 49, স্বায়ত্তশাসিত হাসপাতালে 1, CMH 3, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল 4, সরকারি হাসপাতাল 20, বিশেষায়িত হাসপাতাল 12, বিজিবি হাসপাতালে 1, আনসার হাসপাতাল 1, ঢাকা সিভিল সার্জন অফিসেও বসছে একটি কেন্দ্র। এছাড়া টিকা দেয়া হবে 2 সিটি কর্পোরেশনের হাসপাতালেও। আর ঢাকার বাইরে টিকা কেন্দ্র 613টি। এর মধ্যে আছে সরকারি হাসপাতালে 1, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল 18, CMH ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 22, বিজিবি হাসপাতাল 4, জেলা পুলিশ হাসপাতাল 63, জেলা সদর হাসপাতাল 63, উপজেলা সদর হাসপাতালেও বসবে 423 কেন্দ্র। মন্ত্রী মহোদয় আমাদেরকে যেটা বলেছেন যে উনি একটা নির্দিষ্ট হাসপাতালে কথা বলবেন, সেই নির্দিষ্ট হাসপাতালে উনি নিজে থাকবেন, আমরা থাকব, ফ্রন্টলাইনারদের সাথে করে নিয়ে উনি একসাথে একটা টিকা দিতে চান এবং ওই দিন আমরা ওখানে প্রায় 150 জনের মতন আমরা টিকা দিব। এবং আমাদের যারা আছে, বিশেষ করে আমাদের ডিজি অফিস যারা আছেন, আমরা আশা করছি আমরা সবাই ওখানে টিকা নিব। তবে আবেদন শুরু হলেও নানা জটিলতায় নিবন্ধন করতে পারছেন না অনেকেই। এখনও চালু করা যায়নি সুরক্ষার অ্যাপ ভার্সন। এ পর্যন্ত সুরক্ষার ওয়েবসাইটে জমা পড়েছে 11,000 আবেদন। যে অ্যাপটি মাত্র 27 তারিখে খুলেছে এবং এটা ব্যবহার করতে গেলে আপনাদের কাছ থেকে কিছু কিছু ফিডব্যাক আসবে এবং আমরা যারা ব্যবহার করছে, অ্যাপ বলা উচিত না আসলে, এখন পর্যন্ত ওয়েব পোর্টালের মাধ্যমে হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই প্রবলেমগুলোর সলিউশনগুলো সব বের করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা প্রয়োগে কাজ করবে 6,990টি টিম। ব্যবহার করা হবে না
নিয়মিত টিকা কর্মসূচির কেন্দ্র ও জনবল, আলাদা প্রশিক্ষণ প্রাপ্ত জনবল দিয়েই চলবে করোনা টিকা কর্মসূচি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হার্ড ইমিউনিটি গড়ে উঠতে 70 থেকে 80% মানুষকে টিকা নিতে হবে, তখনই দেশের সব মানুষকে করোনা ঝুঁকিমুক্ত বলা যাবে। কিন্তু অন্তঃসত্ত্বা 18 বছরের কম বয়সীদের টিকা না দেয়ায় টিকার বাইরে থাকছে 7 কোটি মানুষ। এদের সুরক্ষায় আরও অন্তত 1 বছর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশের 37% জনগোষ্ঠী 18 বছরের কম বয়সী হওয়ায় করোনা টিকা পাবে না। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ক্যান্সার রোগী, মুমূর্ষ বা শয্যাশায়ী ও অন্তঃসত্ত্বাদের টিকা দেয়া হবে না। সব মিলিয়ে প্রায় 7 কোটি বাংলাদেশি টিকার বাইরে থাকছে। আরএনএ ভ্যাকসিনগুলোর ট্রায়াল চলতেছে, চাইনিজ ভ্যাকসিনের ট্রায়াল চলতেছে 1 থেকে 12 বছর বয়সী শিশুদের দেওয়ার জন্য। এই রেজাল্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই 1 থেকে 12 বছর শিশুদের যদি দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে যদি এটা ভ্যাকসিনটা যদি কার্যকরী হয় তখন আমরা দিতে পারবো। বিশেষজ্ঞরা জানান, এত মানুষ টিকার বাইরে থাকলে হার্ড ইমিউনিটি গড়ে ওঠা কঠিন। শতকরা 80% টিকা যদি আমরা দিই, তাহলে 65 থেকে 70% মানুষ টিকা তাদের দেহে টিকা কার্যকরী হবে। আমরা একটা পপুলেশন ইমিউনিটি বা জনগোষ্ঠী ভিত্তিক প্রতিরোধ ক্ষমতা আমরা অর্জন করতে পারবো। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে শতকরা 80% মানুষ পর্যন্ত টিকার সেই ব্যবস্থা আমরা করেছি। যারা টিকা পাচ্ছেন না তাদেরকে আরো বেশ কিছুদিন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। হার্ড ইমিউনিটির সুযোগটা নিয়ে নিজেদের কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন আর কি, কিন্তু স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতে হবে। এই ব্যাপারে যেন কোনো শৈথিল্য প্রদর্শন করা, গাফিলতি করা, ঢিলে ঢালা ভাব এটা যেন আমরা না করি। এই ব্যাপারে সতর্ক হতে হবে সবাইকে। টিকা নেয়ার পর কতদিন মানুষ করোনা থেকে সুরক্ষিত থাকবে তা গবেষণা পর্যায়ে রয়েছে। সতর্কতায় সবাইকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে অবৈধভাবে চলাচল করছে বিভিন্ন আন্তজেলা পরিবহনের অন্তত 550 বাস। রুট পারমিট না থাকলেও আবদুল্লাহপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত যাত্রী তোলায় শহরে সৃষ্টি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশ বলছে, করোনায় শিথিলতা দেখানোর সুযোগ নিচ্ছে কিছু পরিবহন মালিক। শিগগিরই অভিযান চালানো হবে এসব বাসের বিরুদ্ধে। দূরপাল্লা রুটে চলাচল করে শ্যামলী পরিবহনের এই বাসটি গাজীপুরের চন্দ্রা থেকে সায়েদাবাদ হয়ে যাবে চট্টগ্রাম। তবে রাজধানীতে ঢোকার অনুমতি বা রুট পারমিট নেই। অনুমতির তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলেছে বাসটি। রুট পারমিটটা দেখান। রুট পারমিট নিয়ে প্রশ্ন করলে চালক দিচ্ছেন নানা অজুহাত। পুলিশ জানিয়েছে, শুধু রুট পারমিট নয়, এ বাসটির রাস্তা চলাচলের ফিটনেস সনদও নেই। আমি তো ওই গাড়িটা নিয়ে কেবল আসছি আজকে। কোম্পানি তো মনে করেন এক এক সময় এক এক ড্রাইভার চালায়, আমি তো জানি যে কাগজপত্র সব আছে। এখানে ফিটনেসটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটার জন্য আমরা একটা প্রসিকিউশন দিব। লাইসেন্সটা ঠিক আছে, ট্যাক্স টোকেন ঠিক আছে, আর রুট পারমিট দেখাতে পারতেছে না। আবদুল্লাপুর থেকে রাজধানীর প্রগতি সরণ দিয়ে সায়েদাবাদ বাস টার্মিনাল এবং সেখান থেকে চট্টগ্রাম, নোয়াখালী সহ বেশ কিছু জেলায় 21 স্টার লাইন, হিমাচল সহ বেশ কয়েকটি পরিবহনের অন্তত 550 বাস চলছে রুট পারমিটের তোয়াক্কা না করেই। আর এ কারণেই বাড়ছে নগরীর যানজট। বাস মালিকদের এক অংশ জানান, আন্তজেলা পরিবহনের বিভিন্ন গাড়ির নাম ব্যবহার করে অনেক মালিক রাজধানীর ভেতরেও বাস চালাচ্ছেন। আমাদের এই পরিবহনের সুনামটাকে অনেকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নেত্রকোনা, স্টারলাইন, কোতোয়ালিপাড়া স্টারলাইন নাম দিয়ে কিছু পরিবহন মালিক এই আমাদের নামটা অসাধুভাবে ব্যবহার করছে। আমরা এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। পুলিশ বলছে, করোনাকালে যাত্রী সমস্যা বিবেচনা করে মানবিক কারণেই আন্তজেলা পরিবহন ঢুকতে দেওয়া হয় রাজধানীতে। তবে শিগগিরই রুট পারমিটহীন বাসের বিরুদ্ধে অভিযান চালানো হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বলছে, আন্তজেলা, আন্তঃবিভাগ ও মেট্রোপলিটন মোট 3 শ্রেণীতে দেওয়া হয় বাসের রুট পারমিট। আন্তজেলা পরিবহনের বাস ছাড়তে পারবে শুধুমাত্র টার্মিনাল থেকে। তাই এসব বাসের রাজধানীর ভেতরে চলার কোনো সুযোগ নেই। ওই রুট পারমিটেই উল্লেখ আছে তার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট, এবং ঢাকা শহর থেকে যেগুলো ছেড়ে দেবে সবগুলো টার্মিনাল ভিত্তিকই স্টার্টিং পয়েন্ট আমরা নির্ধারণ করে দিয়েছি। তবে এর বাইরে যদি কেউ চলাচল করে থাকে সেটা অনিয়ম করছে। বিআরটিএর তথ্যমতে রাজধানীতে বাস চলাচলের মোট 388টি রুট আছে। এসব রুটে চলছে প্রায় 10,000 বাস, মিনি বাস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় জেঁকে বসেছে মাঘের শীত। কুড়িগ্রাম ও রাজশাহীতে তীব্র ও উত্তরের অন্যান্য জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাট এবং লালমনিরহাটে 5.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এছাড়া মেহেরপুরে 7, দিনাজপুরের 7.4, রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.5 ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 8.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীত ও ঘন কুয়াশার কারণে ভোগান্তিতে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। শৈত্যপ্রবাহ আরও 2-3 দিন থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা আরও কমতে পারে এবং অন্যান্য জেলায় অপরিবর্তিত থাকবে। অত্যন্ত শীতে হাত পা টাটি যাইছে, আর তারপরে ঘন কুয়াশা। এরকম বছরে বছরে শীত পড়েন, শীতে জলে হাত পা টাটি খসে যাইছে, ঘন কুয়াশা জলে বেড়ান যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না, হাত মা টাটি যাচ্ছে। শীতে বসতে ঘরে বসতে লাভ রাখে, আমাদের খাদ্য খেয়ে বসতে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রংপুর বিভাগে আসতে পারে এবং এটা শীতের তীব্রতা এতটা বাড়াবে যে আসলে এটাকে আমরা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলতে পারবো। এবং এটা আমরা আমাদের পূর্বাভাস অনুযায়ী যেটা যে 3 তারিখ পর্যন্ত, দ্যাট মিনস আরও 3 থেকে 4 দিন মোটামুটি এই শীতের তীব্রতাটা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থান করবে। শেরপুরের মির্জাপুর এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে 3 জন। পুলিশ জানায়, সকাল 9টার দিকে ঝিনাইগাতি শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশা এবং যানবাহন দুটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার 4 যাত্রী। আহত 3 জনকে নেওয়া হয় শেরপুর জেলা হাসপাতালে। এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে হাসপাতালে মর্গে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। বিশ বছর বয়সে কোটিপতি ভোলার আশরাফুল ইসলাম দীপু তার আয় পুরোটাই প্রতারণার মাধ্যমে। নিজেকে কখনো মার্কিন নাগরিক, কখনো বা এনএসআই পরিচালক, বড় সরকারি কর্মকর্তা, গ্রুপ অফ কোম্পানির মালিক পরিচয় দিতেন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ইউটিউব দেখে প্রতারণার সব কৌশল আয়ত্ত করেছেন। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন দীপু। নোমান গ্রুপ এবং ইসলাম টেক্সটাইলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পোশাক তৈরির প্রতিষ্ঠান নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার খবর জানাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেন দীপু। ফেসবুক লাইভে জানান, গুলশান ওয়েলফেয়ার ক্লাবে সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছেন। আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন, তাহলে আগামী দিনগুলোতে সংসদে যাব, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ভিডিওটি ভাইরাল হলে দীপুকে প্রতারক দাবি করে থানায় সাধারণ ডায়েরি করে নোমান গ্রুপ। অভিযোগ করে গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগেও। সাধারণ একটা ডায়েরি করি গুলশান থানায়, কেউ যেন বিভ্রান্ত না হন। আমরা এই নামে একটা পেয়েছি, ওনাকে আমরা চিনি না, মোহাম্মদ আশরাফুল ইসলাম দীপু, কিংবা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ভাইস চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। তদন্তে দীপুর প্রতারণার অভিযোগের সত্যতা পেয়ে গ্রেপ্তার করে ডিবি। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতারণার নানা কৌশল। গোয়েন্দারা বলছে, 14 বছর বয়সেই ভোলায় ত্রাণের টাকা আত্মসাতের মধ্য দিয়ে শুরু হয় দীপুর প্রতারণা। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর পরিচালক পদে নিয়োগের ভুয়া গেজেট ছেপেছেন। এনএসআই এর সহকারী পরিচালক হিসেবে চাকরি দেওয়ার নামে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। সে ঢাকা এবং ঢাকা সহ তার এলাকা ভোলার লোকজন, বরিশালের লোকজন সহ দেশের বিভিন্ন স্থানের লোকজনের সাথে সে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে। করোনায় অসহায় মানুষকে সহায়তার নামে মানবিক টিম নামে সংগঠন তৈরি করে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। তার নামে কোটি কোটি টাকা বরাদ্দ আছে এমন চেক দেখিয়েও করেন প্রতারণা। অনলাইনের যে প্রতারণাটুকু সে এত ভালোভাবে এই বয়সে সে রপ্ত করতে পেরেছে। আমরা যেটা ধারণা করছি যে ভবিষ্যতে হয়তো তাকে যদি আমরা এখনই লাগাম টেনে না ধরতে পারতাম, সে হয়তো আরো বড় ধরনের একজন রাষ্ট্রীয় প্রতারক হিসেবে সে বিবেচিত হতো। প্রতারণার ফাঁদ পাততে দীপু চলাফেরা করেন নামি ব্র্যান্ডের ভাড়া করা গাড়িতে। তার হাত থেকে রেহাই পায়নি গাড়ির চালকরাও। ওরে প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি দিবে, সেই ক্ষেত্রে আমার কাছ থেকে 30,000 টাকা নেওয়ার পরে এখন দেখি সে প্রতারক। দীপুর মতো প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীতে শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের 14তম আসর। এবার প্রতিযোগিতায় 37টি দেশের 179টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। শনিবার বিকেলে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আসরের উদ্বোধন করেন। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন, এই স্লোগানে শুরু হলো শিশু কিশোরদের জন্য শিশু চলচ্চিত্র উৎসবের 14তম আসর। বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অভিজ্ঞতার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। দর্শকদের পদচারণে মুখর শাহবাগের পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণ। শনিবার বিকেলে আয়োজনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় তিনি শিশুদের মেধা বিকাশে শিক্ষামূলক চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। তাই আমি অনুরোধ জানাবো, এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদেরকে কিভাবে গড়া যায় সেটির একটি পরিকল্পনা করা, আগামী প্রতিযোগিতায় সেইভাবে ক্যাটাগরিগুলোকে ঠিক করা এবং সেইভাবে পুরস্কৃত করা। তাহলে হবে কি, এই চলচ্চিত্র উৎসবটা জীবন গড়ার ক্ষেত্রে, নতুন প্রজন্ম গড়ার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। উৎসবে বাংলাদেশের শিশুদের 19টি চলচ্চিত্র দেখানো হবে। আমাদের সমাজকে দেখাতে চেয়েছি যে রেপের মধ্যে একটা ঘৃণ্য কাজ, ওইটা যদি একটা ছেলের সাথে হতো তাহলে আসলে তার কি রিয়াকশন হতো, বা তার উপর সোশ্যাল ইম্প্যাক্টটা আসলে কি। আমার মুভিটা হচ্ছে একটা মেয়েকে নিয়ে যে তার ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে, কিন্তু সে ফ্রেন্ডকে হারিয়ে ফেলার পরেও সবাই মনে করে মেয়েটা একা, কিন্তু মেয়েটা প্রতি মুহূর্তে তার ফ্রেন্ডকে ফিল করতে পারে, দেখতে পারে। আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় 37 দেশের 179টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে দেশীয় ক্যাটাগরিতে 5টিকে দেয়া হবে চলচ্চিত্র পুরস্কার। আমরা প্রদর্শনীর জন্য এই বছর নির্বাচিত করেছি 37টি দেশের 179টি চলচ্চিত্র, যার মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে। বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্র রয়েছে এখানে, আর যাদের বয়স 18 বছরের নিচে। 19 থেকে 25 বছর বয়সী নির্মাতাদের জন্য একটা বিভাগ আছে, যেখানে তারা তরুণ নির্মাতারা সিনেমা জমা দিয়েছে। আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত শিশু কিশোর ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে পুরো আয়োজন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকবে। 18 ফেব্রুয়ারি থেকে আবার শুরু হচ্ছে বিমানের ঢাকা কাঠমান্ডু ফ্লাইট। সপ্তাহে 2 দিন চলবে বাণিজ্যিক ফ্লাইট। চট্টগ্রামে 3 দিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ 291 রানে। জয়ের জন্য বিসিবি একাদশের টার্গেট 389 রান। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠেছে স্বর্ণ ও মাদক চোরাচালানের নিরাপদ রুট। ঢাকা কাস্টম হাউসের প্রতিবেদন বলছে, এই বিমানবন্দরের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অরক্ষিত। আধুনিক যন্ত্র না থাকায় অনেক ক্ষেত্রেই চোরাচালান প্রতিরোধ করা যাচ্ছে না। আর গোয়েন্দারা বলছেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়েরও অভাব রয়েছে। দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও আছে অভিযোগ। শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় তলার স্টাফ গেট। এয়ারলাইন্সের কর্মীরা এই গেট দিয়ে বিমানবন্দরে যাওয়া আসা করেন। ঢাকা কাস্টম হাউসের প্রতিবেদন বলছে, এখানে লাগেজ বা মানুষের শরীর পরীক্ষার স্ক্যানিং মেশিন নেই, আর এই সুযোগ নেন এয়ারলাইন্স কর্মীরা। ধরা পড়ার নজিরও রয়েছে। বহির্গমন হলেও নেই কোনো ব্যাগেজ স্ক্যানার, ফলে সব যাত্রীকে সঠিকভাবে তল্লাশি করা হয় না। স্থায়ী স্ক্যানার না থাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের ম্যানেজ করারও সুযোগ থেকেই যায়। আগমনী হলেও নেই পর্যাপ্ত আধুনিক মেশিন। প্রতিদিন অসংখ্য গাড়ি হ্যাঙ্গার গেট দিয়ে বিমানবন্দরে ঢোকে ও বের হয়। এখানে একটি পুরনো স্ক্যানিং মেশিন আছে, কিন্তু তা প্রায়ই নষ্ট থাকে। কাস্টম গোয়েন্দার প্রতিবেদন বলছে, এই গেট দিয়ে চলাচল করা কোনো গাড়িরই তল্লাশি সম্ভব হয় না। কুরিয়ারে প্রতিদিন 3000 বিল অফ এন্ট্রি শুল্কায়ন হয়, কিন্তু এগুলোর বেশিরভাগই স্ক্যান হয় না। এয়ার ফ্রেইটে প্যালেট স্ক্যানার আছে মাত্র একটি, যা দিয়ে সব চালান পরীক্ষা অসম্ভব। পদ্মা গেটে কোনো গাড়ি স্ক্যানার নেই, ফলে জানা যাচ্ছে না তেল পরিবহনে নিয়োজিত গাড়ির মাধ্যমে চোরাচালান হয় কিনা। ঢাকা কাস্টম হাউসের হিসাবে 215 কোটি টাকা ব্যয়ে নিশ্চিত করা সম্ভব এই 7 পয়েন্টের নিরাপত্তা। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগের কথা। আধুনিক বডি স্ক্যানার এবং কিছু লাগেজ স্ক্যানার আসার কথা ছিল, সিসিটিভি ক্যামেরা টোটাল এরিয়াতে কাভারেজ করার কথা ছিল। তো এইগুলো যন্ত্রপাতিগুলো কিছু আসছে, কিছু ইনস্টলেশনের অপেক্ষায় আছে। এই কোভিডের কারণে কিন্তু এগুলো একটু বিলম্বিত হয়েছে। এদিকে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছে কাস্টমস গোয়েন্দা সহ কয়েকটি সংস্থা। গোয়েন্দাদের অভিযোগ, বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। সরকারের অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে,
যারা শুধু এই স্মাগলিং না, যারা আরও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা কার্যক্রম করে, তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, আমি তাদের সাথে সহযোগিতা করে তাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার চেষ্টা করছি। বিভিন্ন সংস্থার হাতে ধরা পড়া স্বর্ণের চালানের বেশিরভাগই এই বিমানবন্দরে। সম্প্রতি ধরা পড়ে মাদকের 2টি বড় চালানও। স্বাধীনতার 50 বছরে অনেক এগিয়েছে দেশ। অবকাঠামো উন্নয়নে প্রতি বছর লাখ কোটি টাকা খরচ করছে সরকার, কিন্তু শাহজালাল বিমানবন্দরের মতো এত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েই গেছে। নিশ্চয় অর্থের অভাব এজন্য দায়ী নয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উচ্চশিক্ষায় আসন রয়েছে প্রায় 8 লাখ। এবার পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল দেয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএর নম্বর কমানো হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে আসন কমায় ভর্তিতে তীব্র প্রতিযোগিতায় পড়বেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় খোলার পরই ভর্তির তারিখ ঘোষণা করা হবে। এবার এইচএসসির ফলাফলে শতভাগ পাশ করেছে। পাশ করা শিক্ষার্থী প্রায় 13,67,377 জন। ইউজিসির তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় 47,000, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন 3,25,000, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে স্নাতকে আসন 4,44,200, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন প্রায় 34,000। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 53,148টি। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে 6,000-এর বেশি। ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের আসন কোনো সংকট হবে না। যেটি সংকট হবে সেটি সর্বত্র রয়েছে, এটির সমাধান কখনো সম্ভব নয়। সেটি হচ্ছে যে ছাত্রছাত্রীদের নিজের পছন্দের মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজের পছন্দের মতো বিষয়বস্তু বেছে নেওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে আসন কম থাকায় ভর্তিতে তীব্র প্রতিযোগিতায় পড়বে শিক্ষার্থীরা। আমার স্বপ্ন আমি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। এখন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিয়েছি। এবার গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে এখন পর্যন্ত 29টি পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে নিজস্ব পদ্ধতিতে। ফেব্রুয়ারিটা আমাদেরও দেখা উচিত, তারপরে যত দ্রুত সম্ভব এর মধ্যে যা কাজকর্ম করা সেগুলো আমরা করতে থাকব এবং আমরা হয়তো ফেব্রুয়ারির পরে গিয়ে ভর্তি পরীক্ষা আমাদের ছেলে মেয়েদের বসাবো। তবে বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েট এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ভর্তি প্রক্রিয়ার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ঢাকা ফ্লাইট। আগামী 18 ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন এই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ও বৃহস্পতিবার বিমানের ঢাকা কাঠমান্ডু ফ্লাইট চলবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়া ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কাছেও বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে নেপালের শর্ত, নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইট থেকে জানা যাবে। সম্প্রতি লন্ডন, কুয়ালালামপুর, সৌদি আরব ও দুবাই সহ বেশ কিছু রুটে অল্প সংখ্যক ফ্লাইট চালু করেছে সংস্থাটি। ভারতের পেট্রাপোল স্থলবন্দরের শ্রমিকদের সংগঠন জীবন জীবিকা বাঁচাও তাদের ডাকে বেনাপোলে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকায় দুই পাশে আটকা পড়েছে পণ্য বোঝাই কয়েকশো ট্রাক। আটকে থাকা বেশিরভাগ ট্রাকে রয়েছে পচনশীল পণ্য ও বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল। দুই দেশের বন্দর ব্যবহারকারীরা জানান, ভারতের পেট্রাপোল বন্দরে কর্মরত বনগাঁ এলাকার শ্রমিকদের পণ্য লোড আনলোডে বিভিন্ন নির্দেশনা দেয় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ, যা বাস্তবায়ন হলে অনেক শ্রমিক বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করে তারা, ফলে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, বন্দর ও কাস্টমসের অন্যান্য কার্যক্রম সচল রয়েছে। মিয়ানমারে অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা এ প্রতিশ্রুতি দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটিতে সেনা হস্তক্ষেপের শঙ্কা নিয়ে গভীর উদ্বেগ জানানোর একদিন পর এ বিবৃতি এলো।
দেশটিতে নভেম্বরে নির্বাচনের পর বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সোমবার নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। সেনাবাহিনীর সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভোট জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল মানতে অস্বীকৃতি জানালে বিরোধ শুরু হয়। দাবি মানা না হলে ফের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসার ইঙ্গিত দেয় সেনাবাহিনী। তৃতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ইউরোপের দেশ ফ্রান্স। এরপরও অর্থনীতি চাঙ্গা রাখতে লকডাউন জারির বিপক্ষে সরকার। এদিকে বিশ্বে করোনায় একদিনে 12,467 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,93,000-এরও বেশি। বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে এখন 22,29,000 আর আক্রান্ত 10,31,00,000-এরও বেশি। একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে প্রায় 3,000 মানুষের। 24 ঘন্টায় শনাক্ত 1,37,000-এর বেশি। মিশিগানের অ্যাড্রিয়ান ডমিনিকান সিস্টার্স ক্যাম্পাসে 9 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 2 শতাধিক। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে নতুন করে 1200 মৃত্যু নিয়ে প্রাণহানি 1,05,000 ছাড়িয়েছে। ব্রাজিলেও শনিবার প্রাণ গেছে প্রায় 1200 জনের। রোববার মেক্সিকোতে মৃত্যু হয়েছে প্রায় 1,500-এর। নতুন করে শনাক্ত 15,000-এর বেশি। তৃতীয় ধাপে সংক্রমণ দেখা দিয়েছে ফ্রান্সে। এরপরও অর্থনীতির কথা বিবেচনা করে লকডাউন ঘোষণার বিপক্ষে ম্যাখো সরকার। এক ভাষণে তিনি বলেন, জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলবে এ বিষয়ে সরকারের পূর্ণ আস্থা রয়েছে। আর সে কারণেই লকডাউনের সিদ্ধান্ত নিতে চায় না ফ্রান্স। তবে চিকিৎসকদের শঙ্কা এতে সংক্রমণ আরও বাড়তে পারে। করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়া দেশগুলো থেকে আসাদের জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল। লকডাউনের বিপক্ষে বিক্ষোভ হয়েছে স্পেনের মায়ার্কো দ্বীপে। রাশিয়ার তৈরি স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে বলিভিয়া। আগামী সপ্তাহ থেকে পাকিস্তানে শুরু হচ্ছে টিকা কার্যক্রম। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনসন অ্যান্ড জনসনের টিকার এক ডোজেই করোনা প্রতিরোধ সম্ভব। এছাড়া গুরুতর সংক্রমণের ক্ষেত্রে 85% কার্যকর বলে দাবি বহুজাতিক প্রতিষ্ঠানটির। জরুরি ব্যবহারে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ছাড়পত্র পাওয়ার আশা তাদের। একের পর এক উদ্ভাবিত হচ্ছে করোনা টিকা। এখন পর্যন্ত 2 শতাধিক ভ্যাকসিন তৈরি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে বেশ কয়েকটি টিকা প্রয়োগ শুরু হয়েছে বিভিন্ন দেশে। এই তালিকায় যোগ হচ্ছে আরেকটি টিকা। যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের AB26.cov2.s। প্রতিষ্ঠানটির দাবি, এই টিকা মাত্র 1 ডোজ প্রয়োগ করলেই করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়বে। It is clearly value added, both in the United States and importantly, যুক্তরাষ্ট্র ছাড়াও উন্নয়নশীল দেশের জন্য এই টিকা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি অনেক বেশি কার্যকর। এছাড়া এর দাম কম ও টিকা সংরক্ষণের জন্য খুব বেশি ঠান্ডার প্রয়োজন হয় না। সাধারণ রেফ্রিজারেটরেই সংরক্ষণ করা যায়। গবেষকরা জানান, মানবদেহে তৃতীয় দফা পরীক্ষায় এই টিকা 72% কার্যকারিতা প্রমাণ হয়েছে। গুরুতর সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে 85% কার্যকর। তবে আরও 3টি মহাদেশে পরীক্ষায় দেখা গেছে এই টিকা 66% কার্যকর। আমেরিকা ও আফ্রিকার 44,000 স্বেচ্ছাসেবকের উপর এই টিকা পরীক্ষা করা হয়েছে। তুলনামূলক বিচারে দেখা গেছে অক্সফোর্ড, ফাইজার ও মডার্নার চেয়ে জনসন অ্যান্ড জনসনের টিকার কার্যকারিতা কম। ইউরোপ, আমেরিকার পাশাপাশি সাউথ আফ্রিকা ও ভারতে এই টিকা তৈরি হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 89 রান, 5 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিন ব্যাট শুরু করে উইন্ডিজ। সকালে ক্যারিবীয় শিবিরের প্রথম আঘাত হানেন পেসার খালেদ। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের সর্বোচ্চ রান সংগ্রাহক বন্নারকে ফেরান 80 রান। তবে জোসুয়ার 46 রান আর রেইফারের অপরাজিত 49 রানে ভর করে দ্বিতীয় ইনিংসে 291 রান করে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে 97 রানে এগিয়ে থাকায় 388 রানের বড় লিড পায় ব্রাথওয়েটের দল। মুগ্ধ 4 আর খালেদ নেন 3টি উইকেট। প্রথম ইনিংসে 5 উইকেট নেয়া রিশাদ এ যাত্রা উইকেট পাননি। 389 রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে বিসিবি একাদশ।
এই মুহূর্তে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আছেন সহকর্মী জহিরুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। জহির, সর্বশেষ খেলার খবর জানবো। 389 রানের টার্গেট, কি অবস্থা? 389 রানের টার্গেট আসলে আনুষ্ঠানিকভাবে এখনো হয়নি, কিন্তু আসলে এই ম্যাচ আসলে কোন দিকে গড়াচ্ছে সবাই জানে যে এখন আর জয় পরাজয় সেদিকে মুখ্য নয়। এই ম্যাচ থেকে আসলে আত্মবিশ্বাসের জায়গাটুকু সেটা বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ দু দলের পক্ষে। ওয়েস্ট ইন্ডিজ এই কাজটি খুব ভালোভাবেই করেছে এবং বোলিং ব্যাটিং দুই সেক্টরেই কিন্তু তারা ডমিনেট করেছে। তুলনায় বাংলাদেশ প্রথম ইনিংসে 160 রানের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 15 রান। সাইফ হাসান প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসেও নতুন বলে সামনে ঠিক সপ্রতিভ মনে হয়নি। কিছুক্ষণ আগেই তিনি ফিরে গেছেন শ্যানন গ্যাব্রিয়েলের বলে, এবং 3-এ নাইম শেখ তিনিও ফিরে গেছেন। তো আসলে দল ঘোষণা হয়ে যাওয়ার পর প্রস্তুতি ম্যাচে সে অর্থে আর মাহাত্ম্য নেই, সে অর্থে আসলে গুরুত্ব অনেকে হয়তো খুঁজে পাবেন না। তবে যেহেতু প্রথম ইনিংসে 160 রানে অল আউট হয়েছে বাংলাদেশ, এবং এই বিসিবি একাদশেই কিন্তু মূল দলের 4 জন ব্যাটসম্যান আছে এই মুহূর্তে। সাদমান এবং ইয়াসির আলী, সাদমানের কথা আলাদাভাবে বলতে হয়, সাইফের সাথে উদ্বোধনী জুটিতে ব্যাটিং করেছিলেন এবং দুজনের মধ্যে কিন্তু একটা অপ্রকাশিত একটা লড়াই ছিল যে মূল টেস্টে তামিমের পার্টনার কে হবেন। সেই লড়াইয়ে হয়তো সাদমান এগিয়ে গেলেন। প্রথম ইনিংসেও তিনি বেশ সপ্রতিভ 22 রান করেছিলেন, আজকেও বেশ তার ডিফেন্সটা বেশ ভালো মনে হচ্ছে। গ্যাব্রিয়েল রোচের সামনে তেমন একটা স্ট্রাগল করতে দেখা যায়নি। ইয়াসির আলী প্রথম ইনিংসে খুব একটা ভালো করতে পারেননি, রাকিম কার্নওয়ালের বলে সিলি মিডনে ক্যাচ দিয়েছিলেন। এই ইনিংসে তিনি হয়তো কিছুটা নির্ভর থাকবেন। রাকিমকে আমরা দেখতে পাচ্ছি না মাঠে, তিনি হয়তো বিশ্রামে আছেন, কিন্তু বিশ্রামে থাকলেও বিশ্রামে যাওয়ার আগে রাকিম আসলে যেই ড্যামেজটা করে দেওয়ার কথা সেটা কিন্তু করে দিয়েছেন। সিরিজ হেরে এবার টেস্টের জন্য কড়া বার্তা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, তাই মনে হচ্ছে প্রস্তুতি ম্যাচ থেকে। আর সাকিব তো আজকে অনুশীলন করলেন নাকি? অবশ্যই বার্তাটা খুব স্পষ্ট। এতদিন জানা ছিল যে ওয়েস্ট ইন্ডিজ তাদের মূল শক্তি পেসারটা, কিন্তু রাকিম কার্নওয়াল যেভাবে বল করেছেন, সাথে ওয়ারিকানো 3টি উইকেট নিয়েছেন, 8টি উইকেটই কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনাররা নিয়েছেন। সেটা আসলে শঙ্কার কথা। আমরা জানি যে সাগরিকার উইকেটও কিন্তু স্পিন সহায়ক, একটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। তাহলে দেখা যাচ্ছে পেস বোলিং এবং স্পিন ডিপার্টমেন্ট দুটি ডিপার্টমেন্টই কিন্তু আপার হ্যান্ডে থাকছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা, বিসিবি একাদশের ব্যাটসম্যানরা সে অর্থে কনফিডেন্স যেটা নিয়ে যাওয়ার কথা সেটা নিয়ে যেতে পারেনি। তো বার্তাটা আসলেই কঠিন, এবং এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে সাগরিকা টেস্টের প্রথমেই কিন্তু আপার হ্যান্ডে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম থেকে প্রস্তুতি ম্যাচের খবরাখবর জানছিলাম। দীর্ঘদিন পর টেস্টে ফিরছে বাংলাদেশ, তাতে পেসারদের বড় চ্যালেঞ্জ পারফর্ম করা আর ফিটনেস ঠিক রাখার। সেজন্য দলে 5 জন পেসার রাখা হয়েছে। হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বিকে সুযোগে কাজে লাগাতে বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একাদশে জায়গা না হলে মন খারাপ না করে ভবিষ্যতের জন্য তৈরি থাকতে বলছেন তিনি। ম্যাক্সিমামকে রাখা হয়েছে যাতে যারা খেলবে না ওরা যাতে একটা সিস্টেমে থাকে, যাতে আরও ইউজ টু হয়, টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করে যাতে আরও ইমপ্রুভ করতে পারে, প্রোগ্রেস করে দেয় এবং গেট রেডি টু প্লে। তো এটা মাথায় রেখে স্কোয়াডটা একটু বড় করব। এটা আমরা সবসময় হোম সোলে যেভাবে খেলি ঠিক ওভাবে খেলি। এখানে এখন বলা মুশকিল, আপনার 24 ঘন্টা আগে টিম ম্যানেজমেন্ট টিম রেডি করবে। হাসপাতাল ছেড়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সকাল 11টার দিকে হাসপাতাল থেকে বেহালায় নিজ বাড়িতে গেছেন তিনি। 72 ঘন্টার পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানান পুরো সুস্থ আছেন সৌরভ, তবে থাকতে হবে বিশ্রামে। 27 জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় দ্বিতীয়বারের মতো কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতার এই মহারাজ। 2 জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তখন একটি স্ট্যান্ড বসানো হয়। এই দফা আরও 2টি স্ট্যান্ড বসানো হয়েছে। সৌরভের চিকিৎসার দায়িত্বে ছিলেন আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল। His heart is very strong and we hope that within the next few days he should be able to get back to all his normal activities. খুব শক্তিশালী সৌরভের হৃদযন্ত্র এখন পুরো ঠিক আছে। আগের মতোই স্বাভাবিক কাজকর্ম তিনি করতে পারবেন। ওষুধ চলবে আর রুটিন মাফিক কিছু কাজ করতে হবে আগামী 2 মাস। প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে নারী হকি। দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় এই আসরে অংশ নিতে 30 জন খেলোয়াড় নিয়ে রংপুরে চলছে প্রস্তুতি ক্যাম্প। সবার লক্ষ্য জাতীয় দলের জার্সিতে দেশের মূল উজ্জ্বল করার। যুব গেমসের পর বাংলাদেশ গেমসে নারী হকির অন্তর্ভুক্তি।
উচ্ছ্বাসিত খেলোয়াড়রা। ঘরের মাঠে ইতিহাস বেশ পুরনো হলেও স্টিক বলের লড়াইয়ে একেবারেই নবীন নারী দল। তবে প্রতিকূল পরিবেশে খেলোয়াড়দের মানিয়ে নেয়ার প্রবল আগ্রহ প্রত্যাশা বাড়িয়েছে সংগঠকদের। বাংলাদেশ গেমসে 6টি জেলা দল অংশগ্রহণ করবে। এখানে যশোর, ঝিনাইদহ, নড়াইল, দিনাজপুর, ঠাকুরগাঁ এবং কিশোরগঞ্জ, এই 6টি জেলাতে আমরা স্পেসিফিক এদেরকে নিয়ে রীতিমতো ট্রেনিং শুরু হয়ে গেছে। করোনা আতঙ্ক পেছনে ফেলে ঘাসের মাঠে অনুশীলনে ব্যস্ত ঠাকুরগাঁও, রংপুরের অ্যাথলিটরা। সবার লক্ষ্য একটাই, জাতীয় পর্যায়ে খেলার। আমাদের লক্ষ্য এটা যেন আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারি আর আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি। নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে স্টিক হাতে ধরেছি, খেলতে পেরেছি, প্রথম দিন থেকে শিখে আজকে আমরা অনেক ভালো খেলতে পারি। আমিও ক্যারিয়ার হিসেবে নিতে চাই এবং ইনশাআল্লাহ আমরা এটা যথাযথভাবে চালিয়ে দিতে চাই। তৃণমূল থেকে উঠে আসা প্রতিভাবান অ্যাথলিটদের স্বপ্ন পূরণের দায়িত্ব ফেডারেশনের। প্রায় 42 বছর পর জাতীয় দল গঠন হলেও নিয়মিত খেলা না থাকায় মেয়েদের হকির মান নিয়ে আছে প্রশ্ন। তারপরও হতাশা থেকে বেরিয়ে আসার লক্ষ্য ফেডারেশনের। বিভিন্ন জেলায় এখন নারী হকি শুরু হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের জন্য নারী হকি একটা আশা জাগরণীয় সৃষ্টি করবে। ফেব্রুয়ারিতে আমরা একটা টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা করছি। ইনশাআল্লাহ আমরা আবারও নারী হকিকে মাঠে গড়াতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। ক্লাব ফেডারেশনগুলো এগিয়ে আসলেই পূর্ণতা পাবে ক্রীড়া অধিদপ্তরের এই উদ্যোগ। ফিরে আসবে হকির সোনালী দিন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় লেভান্তের কাছে হেরে 2-1 গোলে হেরে শীর্ষস্থান থেকে আরও দূরে সরে গেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যান ইউনাইটেড। আর সেরিয়াতে জয় পেয়ে 3 নম্বরে উঠে এসেছে ইউভেন্টাস। লেভান্তের বিপক্ষে রিয়ালের শুরুটাই ছিল অপ্রত্যাশিত। মাত্র 9 মিনিটে লাল কার্ড পান ডিফেন্ডার মিলিতাও। 10 জনের রিয়াল দমে যায়নি এতে। 13 মিনিটেই গোল করে লস ব্লাঙ্কোদের এগিয়ে দেন অ্যাসেনসিও। তবে ছন্দ ধরে রাখতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। প্রথমার্ধে মোরালেসের গোলে সমতায় ফেরে লেভান্তে, আর শেষ দিকে মার্তির জয়সূচক গোলে হতাশায় ডুবে রিয়াল। এই হারে গ্যালাকটিকোদের শিরোপা স্বপ্নে আঘাত লাগলো। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে 2 ম্যাচ বেশি খেলেও 7 পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। শিরোপার দৌড়ে ভালোভাবে ফিরে আসতে জয়ের ধারা অক্ষুণ্ণ রাখার বিকল্প নেই জিদানের দলের সামনে। এদিকে ইপিএলে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এমিরেটসে বল দখলে রেড ডেভিলরা এগিয়ে থাকলেও আক্রমণে 2 দলই ছিল সমানে সমান। কিন্তু গোলরক্ষকদের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোল পায়নি কোনো দলই। 2 নম্বরে থাকা ম্যান ইউনাইটেড এই ম্যাচ জিতলে শীর্ষে থাকা ম্যান সিটির আরও কাছে চলে যেত। সেরিয়াতে সাম্পদোরিয়াকে হারিয়ে 3 নম্বরে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউভেন্টাস। লিগের গেল 2 ম্যাচে গোল না পাওয়া রোনালদো এই ম্যাচেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবে জয় পেতে অসুবিধা হয়নি ইউভের। প্রথমার্ধে চিয়েসা আর শেষ মুহূর্তে রামজির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ওল্ড লেডি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 5ম রাউন্ড শুরু হচ্ছে আজ বেলা 3:30টায়। দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে উত্তর বারিধারা। প্রথম 4 রাউন্ডে খারাপ পারফরমেন্স রহমতগঞ্জের, একটি বাদে বাকি 3 ম্যাচেই হেরেছে দলটি। তুলনামূলক খর্বশক্তির বারিধারার বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না রহমতগঞ্জ। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 6টায় ব্রাদার্স ইউনিয়ন খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। ব্রাদার্সের অবস্থাও রহমতগঞ্জের মতো। প্রথম 4 রাউন্ডে 3টিতেই হেরেছে তারা। পুলিশের বিপক্ষে জিততে মরিয়া দলটি। শফিকুল শাফি ও নাইজেরিয়ান ওসাগি আক্রমণে ব্রাদার্সদের বড় ভরসা। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত দেখতে।